অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে, সরকারের যোগাযোগ থাকে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না। তাই এবারে দেখবেন বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাজারে ঈদের সময় যে কেনাকাটা হয় তার চাইতে অনেক কেনাকাটা কম হয়েছে। চালের দাম অত্যাধিক বেশি। সরকার বলেছে যে চালের দাম কমানোর জন্য তারা নানামুখী ব্যবস্থা নিয়েছে, কিন্তু বাস্তবে কি তাই দেখা গেছে? যখনই এই কথা বলেছে পরক্ষণে আমরা দেখেছি, তার পরের দিনই দেখেছি চালের চড়া মূল্য। কারণ এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক, তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। ৮৩,০০০ টন চাল কেনার জন্য ৩০টি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ৩০টি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এটা দিয়ে চালের দাম কমায়নি, বরং আরো বাড়িয়েছে। কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে, সরকারের যোগাযোগ থাকে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না। তাই এই সময়, এই ঈদ, এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্শিয়ায়, কান্নায়, চোখের অশ্রু জলে। এইরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট। রাস্তাঘাট ঈদের দিন, ঈদের পরের দিন শুধুমাত্র মানুষের কান্নার আওয়াজ, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, শুধু মৃত্যু এবং লাশের সারি। এক পরিবার ঈদের আগের দিন প্রচন্ড ভিড় হয় বলে পিরোজপুরে তার বাড়িতে যাবে মায়ের সাথে দেখা করতে, তাই সে বেছে নিয়েছে ঈদের দিন, যে ঈদের দিনে হয়তো যানবাহনের হ্রাস কম থাকবে। সে লঞ্চে গেছে, লঞ্চে উঠেছে, বেপরোয়া লঞ্চ চালানো, দড়ি ছিঁড়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান মারা গেছে। এটা কেন? কোথাও কোনো রেগুলেশন নেই, কোথাও কোনো নিয়ম পদ্ধতি নেই, কোথাও কোনো ধরনের ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা নেই। সব জায়গায় যেন এক ধরনের খুবলে খাওয়া, সব জায়গায় যেন একটা লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠিত রয়েছে। আজকে দেখুন আওয়ামী লীগের কত লোককে ব্যাংক দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলো কেউ আওয়ামী লীগের এমপি, কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তাদের দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলো নাকি আর চলছে না, এখন একই ভবন করা হচ্ছে, একত্রীভূত করা হচ্ছে। যে একত্রিত করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো সুনীতি নেই, সেখানেও কিন্তু জনগণের স্বার্থ নেই, সেখানেও হরিলুট আছে। ৮টা ব্যাংকে ইতিমধ্যে একত্রীভূত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে এই যে একত্রীভূত করা হলো, এইখানে কাদের স্বার্থ? ওই ব্যবসায়ীদের স্বার্থ, যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, ঋণ নিয়েছে, কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, এখন সবল ব্যাংকের সাথে সেটা একীভূত করা হচ্ছে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে তাদেরকে ঋণ পুনর্গঠনের নামে আবার ঋণ দেওয়া হয়েছে। এই চক্রকারে লুটপাট করার সুযোগ দেওয়াতে আজকে একের পর এক ব্যাংক আজকে ধসে যাচ্ছে, সেগুলো সবল ব্যাংকের সাথে এখন একত্রিত করা হয়েছে। এই যে এত চিৎকার, এই যে এত অহংকার, এই যে এত গলাবাজি, অর্থনীতি নাকি বলে সিঙ্গাপুরের চাইতে ছাড়িয়ে যাচ্ছে, কানাডার চাইতে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আজকে এই অবস্থা কেন? কেন ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে? কেন ব্যাংকগুলো আজকে একত্রীভূত করা হচ্ছে? এর কি কোনো জবাব দিতে পারবেন? যারা ঋণ খিলাপি তারা কারা? এই সরকারের ঘনিষ্ঠজন। যারা ঋণ নিয়ে টাকা ফেরত দেননি তাদেরকে পুনর্গঠনের নামে অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছু কায়দা কানুন করে আবার যাতে তারা ব্যাংক থেকে টাকা নিতে পারে, লুট করতে পারে, এই জন্য রিশিডিউলের নামে ব্যবস্থা করা হয়েছে। ওই রিশিডিউলে আরো তারা কোটি কোটি টাকা ঋণ দিয়েছে। এই করে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকে এমন ভাবে জলাঞ্জলি দিয়েছে, এমন লোপাট হয়েছে, আজকে অর্থে, বিত্তে
ফুলে ফেপে কেউ সিঙ্গাপুরের ধনী হন, কেউ কানাডার ধনী হন, কেউ অস্ট্রেলিয়ায় দামি বাড়ি কেনেন, তারা সবাই হচ্ছে আজকের যারা মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন অথবা সরকারের যিনি প্রধান তাদের আত্মীয় স্বজন। এই হরিলুটের রাজত্বে আমাদেরকে বসবাস করতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলেন যে আজকে যে পহেলা বৈশাখ নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি এটার তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি, একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি, নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা।